আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সম্পূর্ণ বইয়ের বেসিক থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আমার আজকের এই ক্লাসটা অন্যান্য 50টা ক্লাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? একটা উদাহরণ দিয়ে বলি। বাংলা এবং ইংরেজি পড়ার জন্য অ আ ক খ এবিসিডি আগেই জানতে হবে, না হলে বাংলা ইংরেজি পড়া যাবে না। ঠিক একই রকমভাবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো ম্যাথের সমাধানের জন্য 3টি গুরুত্বপূর্ণ বেসিক আগেই জানতে হবে, না হলে অ্যাকাউন্টিং বইয়ের কোনো অধ্যায়ের কোনো ম্যাথের সমাধান পারা যাবে না। সম্পূর্ণ বইয়ের বেসিকের প্রথম 2টা ক্লাসে ওই 3টি গুরুত্বপূর্ণ বেসিক আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, যার কারণে বলেছি আমার আজকের এই ক্লাস অন্যান্য 50টা ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ। যে 2টা ক্লাস না দেখলে তোমরা অ্যাকাউন্টিং বইয়ের কোনো ম্যাথের সমাধান পারবে না। কি এমন গুরুত্বপূর্ণ 3টা বেসিক? এই যে দেখে নাও। 1 নম্বরে, কোন দাখিলা কোন হিসাবে পড়ে? দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা, সকল লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয়। এই 3টা বেসিক তোমাকে সহজে বোঝানোর জন্য আমার প্রথম 2টা ক্লাসই যথেষ্ট, 3টি ক্লাসের কোনো প্রয়োজন হবে না। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি শুধু আমার প্রথম 2টা ক্লাস দেখে নাও, সব বেসিক তোমার ধারণায় চলে আসবে। যদি তোমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস যাই হোক, আমি ধরে নিলাম তুমি কিছুই জানো না, একেবারে শূন্য থেকে তোমাকে বোঝাবো। 2টা ক্লাস শেষ করে তারপরে আমার কথাগুলো মিলিয়ে নিও, তারপর ভিডিওতে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আজকের ক্লাসে আলোচনা করব কোন দাখিলা কোন হিসাবে পড়ে, দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা। 2 নম্বর ক্লাসে সকল লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার নিয়ম কৌশল একেবারে সহজে বোঝাবো ইনশাআল্লাহ। তাহলে জেনে নাও, হিসাব হচ্ছে এই 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদের ইংরেজি অ্যাসেটস, ব্যয়ের ইংরেজি এক্সপেন্স, আয়ের ইংরেজি ইনকাম, দায়ের ইংরেজি লাইবিলিটি, মালিকানা সত্ত্বের ইংরেজি ওনার্স ইকুইটি। এটা হচ্ছে হিসাবের প্রধান 5টি শ্রেণী। যে কোনো দাখিলা হোক না কেন, এই 5টার মধ্য থেকে যে কোনো একটার মধ্যে পড়বেই। এখন আমি এক এক করে সম্পদের মধ্যে ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্বের মধ্যে কোন কোন দাখিলা আছে, এটার ইংরেজির বাংলা অর্থ আর ব্যাখ্যাটা তোমাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছে। 2টা গুরুত্বপূর্ণ তথ্য বলছি, এটা মনে রেখো। অ্যাকাউন্টিং বইয়ের যে কোনো ম্যাথের সমাধান যদি তুমি করো, তাহলে ধরে নিও এটা তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের ম্যাথ, তুমি হলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এটা তুমি ধরে নিও। তারপর সবসময় নগদ টাকা নিয়ে আগে চিন্তা করো ম্যাথের সমাধান করার জন্য। আমার এই 2টা কথা তুমি মনে রেখো। আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে তোমাকে এই 2টা কথার গুরুত্ব কতটুকু এটা প্রয়োগ করে বোঝাবো। আচ্ছা, সম্পদের মধ্যে 3 ধরনের সম্পদ আছে: কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদ, ইনভেস্টমেন্ট অ্যাসেটস বিনিয়োগ সম্পদ, ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পদ। এক একটা সম্পদের বৈশিষ্ট্য ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যাটা এখন বলে দিচ্ছে। চলতি সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে যে সম্পদের ব্যবসায়ের মধ্যে হ্রাস এবং বৃদ্ধি আছে, দৈনন্দিন হ্রাস বৃদ্ধি আছে, এই হলো একটা বৈশিষ্ট্য। যদি কোনো দাখিলা থেকে মনে হয় ভবিষ্যতে নগদ টাকা পাওয়া যাবে, এটা চলতি সম্পদ। যদি ব্যয়ের টাকা আগে দিয়ে দেই, এটাও চলতি সম্পদ। এখন এটা বুঝো, ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ। হাতে নগদের ব্যাখ্যা হচ্ছে তোমার ব্যবসায়ের মধ্যে যত টাকা বর্তমানে নগদ আছে, এটাকে বলা হয় হাতে নগদ। আজকে তোমার ব্যবসায়ের মধ্যে আছে, আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা, আগামীকাল এটা বাড়তেও পারে, তুমি উত্তোলন করে নিতে পারো, টাকা তুলেও নিতে পারো, সুতরাং এটা হ্রাস বৃদ্ধি আছে। অতএব এটা হচ্ছে চলতি সম্পদ। ক্যাশের ব্যাংকে জমা,
তোমার ব্যবসায়ের যত টাকা ব্যাংকে জমা আছে, তোমার ব্যক্তিগত পকেটের টাকা নয়, কিন্তু তোমার ব্যবসায়ের টাকা। তোমার ব্যবসায়ের টাকা ব্যাংকে জমা আছে, আজকে ধরে নিলাম 1 লক্ষ। আগামীকাল তুমি আরও টাকা জমা রাখতে পারো কিংবা তুলে নিতে পারো, সেই ক্ষেত্রে এটা হ্রাস বৃদ্ধি আছে, সুতরাং এটা চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার। জানতে হবে দেনাদার কি। যদি কোনো ব্যক্তির কাছে তুমি নগদে বিক্রয় করো তাহলে তো নগদ পাবে, কিন্তু যদি বাকিতে বিক্রয় করো তাহলে নগদ পাবে না। একজন ব্যক্তির কাছে তুমি 10,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করলে তাহলে তো এটা নগদ পাওয়া যাবে না, কিন্তু যার কাছে বাকিতে বিক্রয় করেছ সে তোমাকে ভবিষ্যতে টাকা দিবে, আর যার কাছে বাকিতে বিক্রয় করেছো সে হলো দেনাদার। যার কাছে তুমি টাকা পাবে তার নাম দেনাদার, আর বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। যেহেতু দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে নগদ আসবে, সুতরাং এটা চলতি সম্পদ। কোনো খাত থেকে যদি মনে হয় ভবিষ্যতে নগদ টাকা আসবে, তাহলে সেটা চলতি সম্পদের মধ্যে পড়ে। মনে থাকবে, স্টক ইনভেন্টরি মজুত পণ্য। মজুত পণ্য বলতে এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। ডিসেম্বরের 31 তারিখে যে পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে মজুত থাকে এটা হলো সমাপনী মজুত পণ্য। এটা পরের বছর বিক্রি করে এটা থেকে নগদ টাকা আসবে, এই জন্য এটা চলতি সম্পদ। প্রিপেইড মানে অগ্রিম, এক্সপেন্স মানে ব্যয়। অগ্রিম ব্যয়, কোনো ব্যয়ের টাকা যদি আগে দিয়ে দাও এটা চলতি সম্পদ। অগ্রিম পরে ব্যয় জাতীয় শব্দ, যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, এগুলো চলতি সম্পদের মধ্যে পড়ে। অ্যাকুয়ার্ড মানে বকেয়া, ইনকাম মানে আয়। বকেয়া আয়, বকেয়া মানে যেটা বাকি আছে। তোমার আয়ের টাকা যেটা বাকি আছে এটা তো নিশ্চয়ই তুমি পাবে, সুতরাং যেহেতু নগদ পাবে এইটা সম্পদের মধ্যে পড়ে। নোটস রিসিভেবল, প্রাপ্য বিল। প্রাপ্য বিল মানে যে বিলের টাকা পাওয়া যাবে। প্রাপ্য মানে পাওয়া যাবে। কোনো শব্দের সাথে যদি ইংরেজি রিসিভেবল বাংলা প্রাপ্য যুক্ত থাকে তাহলে সেটা চলতি সম্পদ। প্রাপ্য মানে পাওয়া যাবে, যে বিলের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে মানে নগদ পাওয়া যাবে। যে খাত থেকে মনে হবে নগদ টাকা আসতেছে এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। এবং তোমরা মনে রেখো, রিসিভেবল প্রাপ্য যুক্ত থাকলেই চলতি সম্পদ। সাপ্লাই, সরবরাহ। সরবরাহ অথবা সামগ্রী। তোমার ব্যবসায়ে খাতা, কলম, পেন্সিল এই জাতীয় সরবরাহ কিংবা সামগ্রী যেই পরিমাণ মজুদ আছে, যদি 10,000 টাকার মজুদ থাকে, যেটা মজুদ থাকে পুরোটাই সম্পদ এবং এটাকে বলা হয় সাপ্লাইস। এই 10,000 টাকার সাপ্লাইস থেকে ধরে নিলাম 3,000 টাকার সাপ্লাইস তুমি ব্যবহার করেছ, যেটা ব্যবহার হয়ে যায় সেটাই ব্যয়। যেমন সাপ্লাইস এক্সপেন্স, সরবরাহ খরচ এটাকে বলা হয়। যেটা মজুদ থাকে সেটাই সম্পদ, যেটা ব্যবহার হয়ে যায় সেটাই ব্যয়। মনে থাকবে না? চলতি সম্পদ নিয়ে আমরা আলোচনা করলাম, একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে কাজে আসবে, এত গুরুত্বপূর্ণ এগুলা। এখন ইনভেস্টমেন্ট অ্যাসেটস, বিনিয়োগ সম্পদ। ভবিষ্যতে লাভের আশায়, মুনাফার আশায় আজকে যদি আমি কোথাও টাকা জমা রাখি তার নাম বিনিয়োগ। কোনো কোম্পানিতে আমি 1 লক্ষ টাকা জমা রাখলাম, 1 বছর পরে 10% ইন্টারেস্ট পাবো। যে 1 লক্ষ টাকা জমা রাখলাম এটা মূলত বিনিয়োগ করলাম, সেটাই সম্পদ। আর ইন্টারেস্ট যেটা পাবো সেটা বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আয়ের মধ্যে পড়ে, আর বিনিয়োগ যেটা করলাম সেটা সম্পদের মধ্যে পড়ে। একই রকমভাবে সরকারি কোনো সিকিউরিটিতে যদি বিনিয়োগ করি সেটাও সম্পদ। ফিক্সড অ্যাসেটসের বৈশিষ্ট্য, যে সকল সম্পদ 1 বছরে চাইতে বেশি সময় পর্যন্ত ব্যবসায় ব্যবহার করা যায় তার নাম হচ্ছে ফিক্সড অ্যাসেটস। বিল্ডিং, দালান কোঠা, ল্যান্ড, ভূমি, ফার্নিচার, আসবাবপত্র, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, মেশিনারি, মেশিন, ডেলিভারি ভ্যান, ভ্যান গাড়ি। এখন পর্যন্ত নাম থেকে বোঝা যাচ্ছে এগুলো 1 বছরে চাইতে বেশি সময় পর্যন্ত ব্যবসায় ব্যবহার করা যায়। এগুলোর ব্যাখ্যারও প্রয়োজন নাই, এগুলো স্থায়ী সম্পদ। এখানে আছে গুডউইল, বাংলা অর্থ সুনাম। এটা আবার স্থায়ী সম্পদের মধ্যে পড়ে কীভাবে? যে ব্যবসায়ের সুনাম বেশি এটার বিক্রয় বেশি, আর বিক্রয় বেশি হলে নগদ বেড়ে যায়, আর নগদ বেড়ে যায় মানে সম্পদ বেড়ে যায়।
তাহলে সুনামের কারণে বিক্রয় বাড়ে, বিক্রয় বাড়লে নগদ বাড়ে, নগদ বাড়ে মানে সম্পদ বাড়ে। অতএব সুনামের কারণেই সম্পদ বাড়ে। যেহেতু সুনামের কারণে সম্পদ বাড়ে, এই জন্য সুনামকেও সম্পদ বলা হয়। এই সুনামকে তুমি স্পর্শ করতে পারবে না, এই জন্য এটাকে অস্পর্শনীয় সম্পদ বলা হয়। সুনামটা 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকে, এই জন্য এটাকে স্থায়ী সম্পদও বলা হয়। ক্লিয়ার বিষয়গুলো? আমরা সম্পদ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা ব্যয়সমূহ নিয়ে আলোচনা করব। যে দাখিলার মাধ্যমে মনে হবে তোমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে যায়, সেটাই ব্যয়। পারচেজ, ক্রয়, যদি তুমি ক্রয় করো তাহলে টাকা দিয়ে ক্রয় করতে হবে, নগদ চলে যাবে, এটা ব্যয়। ওয়াইজেস, মজুরি, শ্রমিকের মজুরি দিলে নগদ চলে যাবে, এটা ব্যয়। রেন্ট এক্সপেন্স, ভাড়া, দোকানের ভাড়া দিলে নগদ চলে যাবে, ব্যয়। স্যালারি, বেতন, কর্মচারী বেতন দিলে নগদ যাবে। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, ব্যবসায়ের পণ্য ভোক্তাদের জানানোর জন্য যে প্রচার করা হয় তার নাম বিজ্ঞাপন। এটা তো আর এমনি এমনি হয় না, নগদ টাকা খরচ করতে হয়, সুতরাং এটা ব্যয়। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউয়েন্স, শিক্ষানবিশ ভাতা, ব্যবসায়িক কোনো কিছু শিখতে গিয়ে যখন নগদ টাকা খরচ করা হয় তার নাম শিক্ষানবিশ ভাতা, সুতরাং এটা ব্যয়। সাপ্লাইজ এক্সপেন্স, সরবরাহ খরচ, 10,000 টাকার সাপ্লাইজের মজুদ থেকে কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম 3,000 বা 2,000 টাকার সাপ্লাইজ যদি ব্যবহার হয়ে যায় তখন এটাকে বলা হয় সরবরাহ খরচ, যেটা ব্যবহার হয়ে যায় তখন এটা ব্যয়। ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ পণ্য, জানুয়ারি মাসের 1 তারিখে যে পণ্য ব্যবসায় প্রতিষ্ঠানে মজুদ থাকে কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যটা জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় করে আনা হয় তাকে বলা হয় প্রারম্ভিক মজুদ পণ্য। তো যেহেতু এটা ক্রয় করে আনা হয় এই জন্য এটাকে ব্যয় ধরা হয়। অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স, অনাদায়ী পাওনা, কোনো ব্যক্তির কাছে বাকিতে বিক্রয় করেছ 10,000 টাকা, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে 10,000 টাকা। কোনো এক কারণে দেখা গেল ওই ব্যক্তির কাছ থেকে 2,000 বা 5,000 টাকা একেবারেই পাওয়া যাবে না, যেটা একেবারেই পাওয়া যাবে না সেটার নাম অনাদায়ী পাওনা। যেহেতু এটা পাওয়াই যাবে না, এটা ব্যয়ের মধ্যে পড়ে। ডেপ্রিসিয়েশন, অবচয়, স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়। আমার ব্যবসায়ের মধ্যে একটা যন্ত্রপাতি আমি ব্যবহার করছি 10,000 টাকার মূল্যে, 3 মাস ব্যবহার করার পরে যদি এটা বিক্রি করতে চাই, ধরে নিলাম এটার মূল্য 7,000 টাকা। 3 মাস ব্যবহার করার কারণে কত টাকা কমে গেল? 3,000 টাকা। এই ব্যবহার করার কারণে যে 3,000 টাকা কমে গেছে সেটাই অবচয়, সেটাই ব্যয়ের মধ্যে পড়ে। সানডে এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ, এগুলো ব্যয়ের মধ্যে পড়ে। বিবিধ খরচ বলতে নাম না জানা ছোটোখাটো নানাবিধ খরচ যেগুলো। ইন্টারেস্ট অন লোন, ঋণের সুদ, কোথাও থেকে ঋণ নিয়ে এসছো, ঋণ নেওয়ার ফলে যে সুদটা দিচ্ছ নিশ্চয়ই তোমার জন্য ব্যয়। ব্যাংক চার্জ, ব্যাংক খরচ, ব্যাংক যে সার্ভিস চার্জ কেটে রাখে এটাই। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স, বিক্রয় ফেরত, এই বিক্রয় ফেরতটা ব্যয়ের মধ্যে পড়ে কীভাবে? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমার ব্যবসার মধ্যে নগদ আসা মানে আয়, নগদ চলে যাওয়া মানে ব্যয়। তাহলে বিক্রয় ফেরত ব্যয় হলো কী করে? বিক্রয় ফেরত কি? বিক্রয় করার পরে যেটা আবার আমি ফেরত পেয়ে যাই। কোনো ব্যক্তির কাছে বিক্রয় করলাম, আবার ফেরত পেয়ে গেলাম। যদি 10,000 টাকার পণ্য কোনো ব্যক্তির কাছে আমি বিক্রয় করি, প্রথমে আমার কাছে 10,000 আসবে, কিন্তু বিক্রি করার পরে যে পণ্য বিক্রি করেছি ওই পণ্য পুনরায় আমি ফেরত পেয়ে গেছি। এখন এই 10,000 কি আমি রাখতে পারবো নাকি এটা দিতে হবে? দিতে হবে, সেক্ষেত্রে নগদ চলে যায়। আর নগদ চলে যায় মানে ব্যয়, এটাই শুধু মনে রাখো, এটার আর ব্যাখ্যার প্রয়োজন নাই। নগদ চলে যায় মানে ব্যয়। বিক্রি করেছি, প্রথমে নগদ পেয়েছি, আবার পণ্যটা ফেরত পেয়ে গেছি, নগদ দিয়ে দিছি, তো নগদ চলে গেছে মানে ব্যয়, শেষ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মূলধনের সুদ, যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় তার নাম মূলধন। তোমার কাছে 10 লক্ষ টাকা থাকলে তুমি ব্যবসা শুরু করতে পারো, সুদের কোনো প্রশ্ন আসে না। তাহলে মূলধনের সুদ কি? এটার অর্থ দাঁড়াবে এমন কোনো জায়গা থেকে টাকা নিয়ে মূলধন গঠন করে ব্যবসা শুরু করেছো, ফলে তুমি সুদের টাকা দিতেছ, আর সুদের টাকা দিতেছ মানে এটা তোমার জন্য ব্যয়। ঠিক আছে? এটা
এবার আমরা আয় সমূহ নিয়ে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে মনে হবে তোমার ব্যবসায়ের মধ্যে নগদ টাকা এসেছে, সেগুলাই আয়। 1 নম্বরে সেলস, বিক্রয়। বিক্রয় করলে তো নগদ আসবে, সুতরাং এটা আয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ। কোথাও বিনিয়োগ করে 1 লক্ষ টাকা বিনিয়োগ করার ফলে যে সুদের টাকা পাচ্ছ, এটা আয়। কমিশন রিসিপ্ট, কমিশন প্রাপ্তি। রিসিপ্ট অথবা প্রাপ্তি যদি যুক্ত থাকে তাহলে সেটা আয়। কমিশন প্রাপ্তি মানেই তো নগদ প্রাপ্তি। ইন্টারেস্ট অন ব্যাংক, ব্যাংক জমার সুদ। ব্যাংকে যত জমা আছে, জমা রাখার কারণে যে সুদের টাকা তুমি পাচ্ছ, এটা আয়। অ্যাপ্রেন্টিসশিপ, প্রিমিয়াম, শিক্ষানবিশ সেলামি। ব্যবসায়িক কোনো কিছু শিখতে গিয়ে, ব্যবসায়িক কোনো কিছু শিখিয়ে যখন নগদ টাকা পাওয়া যায়, সেটাই শিক্ষানবিশ সেলামি, আয়ের মধ্যে পড়ে। ইন্টারেস্ট রিসিপ্ট, সুদ প্রাপ্তি। প্রাপ্তি মানেই নগদ প্রাপ্তি, ঠিক আছে। ডিভিডেন্ড রিসিপ্ট, লভ্যাংশ প্রাপ্তি। তো প্রাপ্তি থাকলেই সেটা আয়। ইন্টারেস্ট অন ড্রয়িং, উত্তোলনের সুদ। উত্তোলন মানে টাকা তোলা। তুমি তোমার ব্যবসা থেকে টাকা তুলতেই পারো, সুদের কোনো প্রশ্নই আসে না, কিন্তু সুদ কেন আসলো, এটার ব্যাখ্যা তখন দাঁড়ায় যে টাকা তুলে এমন জায়গায় তুমি বিনিয়োগ করেছো, ফলে তুমি সুদের টাকাটা পাচ্ছ। সেই ক্ষেত্রে এটা আয় বোঝায়, কারণ টাকা তুলতে তো সুদের প্রয়োজন নাই। টাকা তুলে অন্য কোথাও দিলে তখন সুদের প্রশ্ন আসে। টাকা তুলে অন্য কোনো জায়গায় বিনিয়োগ করেছো, ফলে তুমি সুদের টাকা পাচ্ছ, এটা আয় বোঝায়। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স, ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা এটা আবার আয়ের মধ্যে পড়ে কীভাবে আমাদের জানতে হবে। চাহিদা থাকার কারণে 10,000 টাকা দিয়ে কোনো একটা পণ্য প্রথমে ক্রয় করলাম, সেই ক্ষেত্রে নগদ চলে গেল। ক্রয় করার পরে যদি আবার আমি ওই পণ্য ফেরত দিয়ে দিই, তার নাম হলো ক্রয় ফেরত। প্রথমে ক্রয় করেছি পণ্যটা, নগদ চলে গেছে, কিন্তু ক্রয় করার পরে কোনো এক কারণে আবার আমি পণ্যটা ফেরত দিয়ে দিলাম। তো পণ্য যদি ফেরত দিয়ে দিই, নগদ তো আবার চলে আসতেছে আমার, আর নগদ চলে আসতেছে মানেই আয়। এটার আর ব্যাখ্যা জানার প্রয়োজন নাই। নগদ যেহেতু চলে আসতেছে, সুতরাং এটা আয়, ঠিক আছে। সার্ভিস রেভিনিউ, সেবায়। 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা উৎপাদনমূলক আর একটা সেবামূলক। একটা ক্রয় বিক্রয়কারী আর একটা হচ্ছে সেবা প্রদানকারী। ক্রয় বিক্রয়কারী আমরা যে দোকান, হাট বাজার যেগুলো দেখি, এগুলোই ক্রয় বিক্রয়কারী, যেটা বিক্রয় করে আয় করে। আরেকটা সেবা প্রদান করে আয় করে, লন্ড্রি সার্ভিস। লন্ড্রি সার্ভিস কিন্তু কোনো কিছু বিক্রি করে না, সেবা প্রদান করে আয় করে। তো 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, 2ভাবে আয় করে, এটা বোঝার প্রয়োজন আছে। প্রতিটা অধ্যায়ে এর ব্যাখ্যাটা জানতে হয়, তো এখন থেকে জেনে নাও, পরে সহজ হবে। তো সার্ভিস রেভিনিউ বা সেবায় এইটা আয়, আর সেলস, বিক্রয়, এই দুইটা আয়। সেলস বা বিক্রয় এটা বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য, আর সেবায় এটা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। মনে থাকবে তো। এবার দায় নিয়ে আলোচনা করি। চলতি দায়, লং টার্ম লাইবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়। কারেন্ট লাইবিলিটিস, চলতি দায়। বছরের ভিতরে যে দায় পরিশোধ করা হয়, এটা হচ্ছে চলতি দায় বা কারেন্ট লাইবিলিটিস। অ্যাকাউন্টস পেবল, পাওনাদার। পাওনাদার মানে যে ব্যক্তি আমার কাছে টাকা পাবে। আমি নিজেকে ব্যবসায়ী ধরে নিলাম। কোনো ব্যক্তির কাছ থেকে যদি আমি বাকিতে ক্রয় করি, তাহলে তো নগদ যাচ্ছে না, আর বাকিতে যার কাছ থেকে ক্রয় করেছি সে আমার কাছে টাকা পাবে, তার নাম পাওনাদার। সুতরাং বাকিতে ক্রয়, তখন সৃষ্টি হয় পাওনাদারের, আর বাকিতে বিক্রয়, আমি যদি বাকিতে বিক্রয় করি তখন সৃষ্টি হবে দেনাদারের। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকে যত জমা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা তুললে এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। এইটা পরে চলতি দায়ের মধ্যে। অ্যাক্রুয়েড মানে বকেয়া, এক্সপেন্স মানে খরচ। বকেয়া মানে যেটা বাকি আছে, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, যেগুলো বাকি থাকে এগুলো তো পরিশোধ করতে হয়। সুতরাং এগুলো চলতি দায়, আর এগুলো কিন্তু 1 বছরের ভিতরেই পরিশোধ করতে হয়। ইন্টারেস্ট পেবল, বকেয়া সুদ। বকেয়া থাকলেই কিন্তু, বকেয়া পরে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে তখন এটা দায়ের মধ্যে পড়ে। আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। একজন ব্যক্তিকে আমি সেবা প্রদান করব পরের মাসে, উনি কী করলেন, সেবা প্রদানের টাকাটা আমাকে আগেই দিয়ে দিলেন, অগ্রিম দিয়ে দিলেন। এখন সেবা প্রদানের টাকা আমি আগে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেবাটা প্রদান করি নাই। সেবা প্রদানের টাকা যদি আমি আগে পেয়ে যাই, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। কেন? কারণ যতক্ষণ না সেবা প্রদান করছি, ততক্ষণ যাবত এটা
আমি দায়বদ্ধ, এই জন্য এটা চলতি দায়ের মধ্যেও পড়ে। আর অনুপার্জিত আয়, এটা এখনও উপার্জিত হয় নাই। সে আয়ের টাকা আমি পেয়ে গেছি, কিন্তু এখনও উপার্জিত হয় নাই, কাজ করি নাই, সেবা প্রদান করি নাই। বা কোনো ব্যক্তির কাছে বিক্রয় করব 10,000 টাকা, এখনও বিক্রয় করি নাই, আগে টাকা দিয়ে দিলেন, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। আর যতক্ষণ না বিক্রি করছি, যতক্ষণ না সেবা প্রদান করছি, ততক্ষণ যাবৎ আমি দায়বদ্ধ। নোট পেবল, প্রদেয় নোট, প্রদেয় বিল, যে বিলের টাকা নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করতে হয়, এটাকে বলা হয় প্রদেয় বিল। তো এটা চলতি দায়ের মধ্যে পড়ে। তো দীর্ঘমেয়াদী দায় যেগুলো 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত সময় লাগে, যেমন লোন, ঋণ, মর্গেজ লোন, বন্ধকি ঋণ, ডিবেঞ্চার, ঋণপত্র ইস্যু করে কোম্পানি, মূলধন গঠন করে। তো এই ঋণটা পরিশোধ করতে বছরের চাইতে বেশি সময় লাগে, এই জন্য এই সবগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দায়ও আমাদের আলোচনা করা শেষ। এবার ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব, মানে যেগুলোতে মালিকের অধিকার। ক্যাপিটাল, মূলধন, মালিক কত টাকা নিয়ে ব্যবসা শুরু করবে এটা মালিকই জানে, এটা মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব। ড্রয়িং, উত্তোলন টাকা তোলা, মালিক কত টাকা তুলবে মালিকের ইচ্ছা মতো, এটা মালিকানা সত্ত্ব। জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি, ব্যবসায়ের আয় থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা যদি সঞ্চয় করে রাখা হয়, তাকে বলা হয় সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ইনকাম ট্যাক্স, আয়কর, ব্যবসায় যে পরিমাণ আয় হয়েছে, আয়ের উপরে সরকারকে যে কর দিতে হয়, এটাকে বলা হয় আয়কর। গুরুত্বপূর্ণ আরও একটা আলোচনা আছে, শেষ করি এটা। রেওয়া মিলের একটা ম্যাথ সমাধান তোমাদের করতে হবে পরবর্তী ক্লাসে, যেখানে সম্পদ এবং ব্যয় রেওয়া মিলে ডেবিটে বসে, আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিটে বসে। কিন্তু সকল মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিটে বসে না। যেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, মানে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি করে, সেটাই ক্রেডিট। আর যেটা সম্পদ হ্রাস করে, সেটা ডেবিট। ক্যাপিটাল, মূলধন, যত মূলধন ব্যবসায় আনবেন, ব্যবসায়ের সম্পদ বাড়বে, ফলে মালিকানা সত্ত্ব বাড়বে, এই জন্য এটাকে বলা হয় ক্রেডিট। ড্রয়িং, উত্তোলন, যত টাকা ব্যবসা থেকে তুলবেন, এতে সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। আর মালিকানা সত্ত্ব কমবে মানে ডেবিট, মূলত এই কারণে উত্তোলনটা ডেবিটে বসে। জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি, যত সঞ্চয় করে রাখবেন, এতে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সম্পদও বাড়বে, সেই ক্ষেত্রে এটা ক্রেডিট। ইনকাম ট্যাক্স, আয়কর, সরকারকে কর দিয়ে দিলে তো আর নগদ টাকা ব্যবসায় থাকে না, নগদ চলে যায়, ফলে মালিকানা সত্ত্ব কমে যায়, সেই ক্ষেত্রে এটা হলো ডেবিট। এগুলো নিয়ে আরও ব্যাখ্যা হবে এক একটা ক্লাসে, একেবারে সহজে আমি তোমাদেরকে বোঝাবো। তো যারা পেইড কোর্সে আসো, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও। তোমাদের সহপাঠী বন্ধুরা যারা স্বল্প ফিতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চায়, তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরামর্শ দিও, তারাও যাতে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়। ধন্যবাদ।